ভারতের ভূপ্রকৃতিতে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা সবাই পিডিএফটা খোলো। হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, মোবাইলে পিডিএফটা সবাই ওপেন করো। কোশ্চেন গুলো একটু আলোচনা করি। দেখো কি বলছে। প্রথম কোশ্চেন, কোন শহরটি করলা নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, তাহলে কোন শহরটি বলতে, তাহলে এখানে কোথা থেকে কোশ্চেন এসেছে বলো তো? পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এটা মুখস্থ পাঠ, এটা দেওয়া হবে। ঠিক আছে, এখন পশ্চিমবঙ্গে হয়নি তোমাদের, তাহলে পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত? তাহলে করলা শহরটি হবে জলপাইগুড়ি নদীর তীরে অবস্থিত। বোঝা গেছে? আচ্ছা, তারপরে দেখো দিয়েছে কৃষ্ণ রাজা সাগর বাঁধ ও মেট্টুর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? তাহলে নদীর ওপর নির্মিত হয়েছে বা নদীর পাশে গড়ে ওঠা শহর থেকে কোশ্চেন দিয়েছে 3টে 4টে মতো। ঠিক আছে, আলোচনা করলে বুঝতে পারবে শেষ পর্যন্ত। তাহলে বাঁধ মানে নদীর ওপর যে বাঁধ নির্মাণ করে বহুমুখী নদী পরিকল্পনা করা হয় না? পড়েছো আগে, ক্লাস 10-এও পড়েছো, মনে আছে? বহুমুখী নদী পরিকল্পনা করা হয়, নদীর ওপর বাঁধ দিয়ে কি করা হয়? জলটাকে আটকে দেওয়া হয়। প্রধান উদ্দেশ্য কি থাকে? বন্যা নিয়ন্ত্রণ করা। বোঝা গেছে? তাহলে বন্যা নিয়ন্ত্রণ করা, এবং সেই যে বন্যা জলটাকে আটকে রাখা হয়েছে সেই জলটা সারা বছর ধরে ধীরে ধীরে ছাড়া হয়, কোথাও কৃষিকাজে লাগানো হয়, মাছ চাষ করা হয়, তারপর জলপথে পরিবহনেও সুবিধা হয়। ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে বন্যা নিয়ন্ত্রণটা হচ্ছে, ওই জল ছেড়ে ছেড়ে সারা বছর কৃষিকাজ, তারপর জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বোঝা গেছে? এই যে বাঁধগুলো, তাহলে বিভিন্ন নদীর ওপর বিভিন্ন বাঁধ নির্মাণ করা হয়। তাহলে এই কৃষ্ণ রাজা সাগর বাঁধ, এটাকে বা কৃষ্ণ সাগর বাঁধ বলা হয়, ও মেট্টুর বাঁধ কাবেরী নদীর উপর নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, এগুলো মুখস্থ পাঠ, এগুলো সব দেওয়া হবে। আচ্ছা, ভারতের এই নদী আজকের যদি নদী হয়ে যায় পরের দিন এটা দিয়ে দেবো, আজকে ভূপ্রকৃতি হবে, আর পরের দিন যদি নদী হয় নদীর সঙ্গে এটা দিয়ে দেবো। বুঝা গেছে এই মুখস্থ পাঠগুলো? আচ্ছা, এবার দিয়েছে নিচের কোন পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতমালায় অবস্থিত নয়? কোশ্চেন দেখো কিরকম ভাবে দিচ্ছে। আমি বারবার বলি একটা জিনিস, যে শুধু নোট পড়ে কিন্তু এখন পরীক্ষায় পাস করতে পারবে না। এখন প্রত্যেকে চেষ্টা করবে, যেখান থেকে পারো বই জোগাড় করার চেষ্টা করো, মাসে মাসে একটা করে বই কেনার চেষ্টা করো। এখন ডিপ মানে কোশ্চেন খুব ডিপ লেভেল থেকে দিচ্ছে আর বেস লেভেল থেকে দিচ্ছে। বোঝা গেছে? দেখো কোশ্চেনটা কিরকম দিয়েছে তোমাকে। এই 4টে পর্বত শৃঙ্গ, একটা পর্বত যে তোমাকে বলেনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি, তাহলে তুমি ওই একটা পর্বত শৃঙ্গ জানলেই হয়ে যেত যে মাউন্ট এভারেস্ট। এখানে তোমাকে 4টে শৃঙ্গই জানতে হবে। কি দিয়েছে? কোন পর্বত শৃঙ্গটি হিমালয় পর্বতে অবস্থিত নয়। তাহলে কামেট, K2, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, 4টে সম্পর্কেই তোমাকে জানতে হবে। এটা আজকেই পড়াবো এগুলো। তাহলে K2 আমরা কি জানি? K2 হচ্ছে কি বলতো? কিং অফ কারাকোরাম, মানে কাকে বলা হয়? আর এক নাম কি? গডিন অস্টিন, কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তাহলে ওই কারণে এটা হিমালয়ের, তার হিমালয় পর্বতের সমান্তরালে অবস্থিত আর একটা পর্বত শ্রেণী হচ্ছে তোমার কারাকোরাম। সেই জন্য এটা কারাকোরামের অন্তর্গত নয়, এটা কারাকোরামের এটা হিমালয়ের অন্তর্গত নয়, এটা কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ, যেটাকে আমরা গডউইন অস্টিন বলি। এটা তোমরা আগে মানে মাধ্যমিক লেভেলে বহুবার পড়েছো। আচ্ছা, যৌথ বন ব্যবস্থাপনা মূলত কাদের মধ্যেকার একটি অংশীদারিত্ব? যৌথ বন ব্যবস্থাপনা বলতে বনভূমি সংরক্ষণের জন্য, ঠিক আছে, স্থানীয় মানুষজনকে নিয়ে বন দপ্তর এবং সঙ্গে সরকারেরও কিছু ভূমিকা থাকে। ওই বন দপ্তরই সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে। বন দপ্তর স্থানীয় মানুষকে নিয়ে তাহলে কিছু কাজকর্ম করে থাকে এই বনভূমিকে সংরক্ষণ করার জন্য। কারণ স্থানীয় মানুষজনই তো ওই বনটাকে ব্যবহার করে, তারা না বুঝে অপ্রয়োজনে তাহলে যেটা কোনটা কাটতে হবে, কোন গাছটা কাটতে হবে না, তারা সেই ধারণাটাই তাদের নেই। তারা কি করে? তাদের যথেচ্ছভাবে গাছ তাহলে কাটে এবং সেগুলো ব্যবহার করে। সেই জন্য স্থানীয় মানুষকে যদি ওই কাজে ব্যবহার করা যায় তাহলে তারাও বনের গুরুত্ব বুঝবে এবং তারাও বন সংরক্ষণে গুরুত্ব উপলব্ধি করবে। সেই জন্য যৌথভাবে বন দপ্তর স্থানীয় মানুষকে কাজে লাগিয়ে এই বন সংরক্ষণ করে। এটাই বলা হয় যৌথ বন সংরক্ষণ ব্যবস্থাপনা বা যৌথ বন ব্যবস্থাপনা। এটা কি আছে? অ্যান্সার কি হবে? স্থানীয় সম্প্রদায় ও বন বিভাগ। ঠিক আছে, এই দুটো সম্প্রদায় এরা মিলে তাহলে যৌথ বন ব্যবস্থাপনা কার্যকরী করে। আচ্ছা, এরপরে দেখো নিচের কোন শহরটি কর্কট ক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত? এটা আমি আগের দিনে যে কর্কট ক্রান্তি রেখা তোমাদের করিয়েছিলাম না? আচ্ছা, ধীরে ধীরে এগুলো সম্পর্কে তোমরা প্রথমে কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে পড়েছো। এবারে যখন পশ্চিমবঙ্গ হবে তখন পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে এবং তাহলে কোন শহরের নিকটতম
সেগুলোও আলোচনা হবে। ঠিক আছে, এটা হবে কৃষ্ণনগর। ঠিক আছে, তাহলে কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর হচ্ছে কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত। পশ্চিমবঙ্গ থেকে কোশ্চেন এসছে। আচ্ছা, ডব্লিউবিসিএস এর যে কোশ্চেন গুলো আছে, পশ্চিমবঙ্গের ভূগোল আছে, ভারতের ভূগোল আছে, পৃথিবীর ভূগোল আছে। বিশেষ করে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ আর ভারতের ভূগোলটাই ম্যাক্সিমাম, পৃথিবীর ভূগোল খুব কম একটা দুটো কোশ্চেন দেয় না বললেই চলে। আচ্ছা, এবারে দেখো ঘূর্ণিঝড় প্রসঙ্গে কিরকম কোশ্চেন দিয়েছে দেখো। দিয়েছে ঘূর্ণিঝড় পর থেকে জানো, মোটামুটি ধারণা আছে। এবারে সেই ঘূর্ণিঝড় সম্পর্কে দিয়েছে যে বায়ুচাপের পার্থক্যের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আমরা সবাই জানি বায়ুচাপের পার্থক্যের কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঝড় বা বায়ু প্রবাহ কি কারণে হয়, বা ঝড় কি কারণে হয়? হঠাৎ করে কোনো অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হলে, নিম্নচাপ মানে কি, এখানে বায়ু কম চাপ দেয় বা বায়ুর চাপ কম। যেখানে বায়ু কখন চাপ কম দেবে, যেখানে বায়ু কম থাকবে। আর হঠাৎ কোনো অঞ্চল গরম হয়ে কি হয়, যখন সেখানকার বায়ু উপরে উঠে যায় তখন সেই অঞ্চলে বায়ুর পরিমাণ কমে যায়, ফলে বায়ুর চাপ কমে যায়। ফলে পাশের যে ফলে পার্শ্ববর্তী অঞ্চলের উচ্চচাপযুক্ত বায়ু, মানে যেখানে সোজা কথা বেশি বায়ু আছে, সেই বায়ু এইদিকে ছুটে এসে এর তাহলে পূর্ণতা, মানে একে পূর্ণ করার চেষ্টা করে। কোথাও বেশি কোথাও কম, এরকম তো বায়ু তাহলে থাকার চেষ্টা করবে না, ওরা সব জায়গায় ভারসাম্য নিয়ে। যেমন তুমি জল এক বালতি তুলে নেবে, সেখানে আবার জল এসে তার পূর্ণতা পূর্ণ করে দেবে সেটাকে, সেরকম পাশের জল এসে সেরকম বায়ুও কম বেশি থাকতে পারে না, সে সবসময় তার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তাহলে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু ছুটে আসে, এটাই হচ্ছে বায়ু প্রবাহ। এবার যেখানে নিম্নচাপটা খুব বেশি হয় বা বায়ুচাপের পার্থক্য খুব বেশি হয়, সেখানে কি হয় না, পাশাপাশি অঞ্চলের বায়ু খুব দ্রুত বেগে ছুটে আসে। ঠিক আছে, তখনই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এবারে বায়ুচাপের পার্থক্যের কারণে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এটা একদম সাধারণ জিনিস, এটাও করাবো তোমাদের, বায়ুমণ্ডল সম্পর্কেও করানো হবে। এরপর অধিকাংশ ঘূর্ণিঝড় ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র জলের উপর সৃষ্টি হয়। তাহলে এটাও ওই বেশিরভাগ ঘূর্ণিঝড় তাহলে তোমার ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্র জলের উপর সৃষ্টি হয়। 3 নম্বর পয়েন্টটা যেটা দিয়েছে, ঘূর্ণিঝড়ের চোখে ঘন মেঘের আস্তরণ থাকে এবং তাপমাত্রা সর্বনিম্ন হয়। ঠিক আছে, এটা কিন্তু হয় না। ঠিক আছে, তাহলে ঘন মেঘের আস্তরণ থাকে না, ওই চক্ষুটা যেটা চোখটা ওই জায়গায় ঘন মেঘের আস্তরণ থাকে। হ্যাঁ, সেন্টার যেটা। আর এখানে তাপমাত্রা কিন্তু তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় বেশি থাকে। কিন্তু এবারে ওরা এটা নিয়েছে, এই তিনটেই নিয়েছে। ঠিক আছে, অ্যান্সার এই তিনটেই নিয়েছে, যে ওরা নিয়েছে অ্যান্সার এই তিনটে, কিন্তু অ্যাকচুয়ালি 3 নম্বরটা হবে না। বিশেষে দুটো জিওগ্রাফির কোশ্চেন এরকম করেছে দেখলাম, এই 3 নম্বরটা হবে না। হ্যাঁ, একটু নোটসটা দাও তো, করে দেবে। আচ্ছা, এরপর দিচ্ছে দেখো, এরপর দিচ্ছে নিচের জোড়াগুলি বিবেচনা করুন। নিচের জোড়াগুলি বিবেচনা করুন দেওয়া আছে বাঁকুড়া। তাহলে দেখো একটা একটা জেলা দিয়েছে এবং সেই জেলায় কি কি গাছ আছে সেগুলো দিয়েছে, কি কি গাছ প্রধান বিখ্যাত সেইগুলো দিয়েছে। বাঁকুড়া জেলায় আমরা জানি শাল গাছ বিখ্যাত, তাই না? আচ্ছা, দক্ষিণ 24 পরগনায় সুন্দরী গাছ বিখ্যাত, জানো মোটামুটি সবাই। কোচবিহারে পাইন। এই কোচবিহারে কিন্তু পাইন কোথায়, পাইন হচ্ছে পার্বত্য অঞ্চলের, তাই না? পশ্চিমবঙ্গে দার্জিলিং, কালিম্পং এইসব জায়গায় দেখা যাবে, কিন্তু কোচবিহারে পাইন দেখা যায় না, এটা তো ভুল হবেই। আর পূর্ব মেদিনীপুরে বায়োবাব। এই বায়োবাবটা কিন্তু আফ্রিকার একটা উদ্ভিদ, কলকাতার ওই চিড়িয়াখানা টানার পাশাপাশি চিড়িয়াখানায় একটা দুটো রেখেছে, বাকি কিন্তু এটা আফ্রিকার উদ্ভিদ। ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে কিন্তু দেখা যায় না। মানে পিএসসি মাঝে মাঝে এইসব ভুল অ্যান্সার গুলো নেয়। ওরা কিন্তু শুধুমাত্র 3টে অ্যান্সার নিয়েছে, ওরা নিয়েছে বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। অ্যাকচুয়ালি কিন্তু পূর্ব মেদিনীপুর হবে না, বোঝা গেছে, যে কোনো দুটি হবে। ঠিক আছে, আচ্ছা এই ধারণাটা দেখো। আচ্ছা, নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? এবারে কি দিয়েছে, কোশ্চেনগুলো সম্পর্কে আইডিয়া করো, তারপর আমি যখন পড়াবো তোমাদের ধরতে সুবিধা হবে, কোন জায়গাগুলো পড়তে হবে, কি করতে হবে, এই ধারণাগুলো চলে আসবে। তুমি পিডিএফ খোলো, ফোনে গ্রুপে জয়েন আছো তো? ফোনটা আনোনি? আচ্ছা, ওদের একটু দেখাও ওকে। আচ্ছা, নিচের কোনটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? তাহলে পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, তাহলে কি কি দিয়েছে বলো তো? সিংহলীলা জাতীয় উদ্যান, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা জলপাইগুড়ি। আচ্ছা, সিংহলীলাটা দার্জিলিং এ অবস্থিত, চাপড়ামারিটা জলপাইগুড়িতে অবস্থিত, আর নামথিং বকরি জৈব বৈচিত্র্য ঐতিহ্য এটা কালিম্পংয়ে অবস্থিত। এগুলো আস্তে আস্তে জানবে।
এবার মানস, এটা অপশন দেখলে বুঝতে পারবে যে বলেছে তোমাকে কোনটি অবস্থিত না। মানস জীবমন্ডল সংরক্ষণ কেন্দ্র আসামে অবস্থিত। এটা এখানে এটা জানলেই তোমার হয়ে যেত, আর বাকিগুলো জানলে তো আরো ভালো। এবারে আসাম মানস জীবমন্ডল সংরক্ষণ কেন্দ্র তোমরা আগেও পড়েছো, ঠিক আছে। তাহলে এটা বায়োলজি মানে জীবন বিজ্ঞানেও পড়েছো মাধ্যমিকে, আবার জিওগ্রাফিতেও পড়েছো, ঠিক আছে। আচ্ছা, এবারে জীবের কোনটি নিচের কোনটি ভারতের সানরাইজ সেক্টর নয়? সানরাইজ সেক্টর মানে কি বলতো, যেগুলোকে বলা হয় উদীয়মান শিল্পক্ষেত্র। মাধ্যমিক লেভেলে ভালো করে পড়েছিলে, ভুলে গেছো মনে হয়। তাহলে উদীয়মান ক্ষেত্র মানে যে শিল্পগুলো কিছুদিন আগে যাদের শুরু হয়েছে আমাদের ভারতেও হোক বিশ্বের বাজারে, যেমন হচ্ছে তোমার পেট্রোরসায়ন শিল্প, ঠিক আছে। খুব বেশি দিন হয়নি, কিন্তু হঠাৎ করে তাদের তাহলে বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়েছে, তাদের বিকাশ খুব তাড়াতাড়ি হয়েছে সেইগুলো, এবং যাদের ভবিষ্যৎ সানরাইজ বলা হয়েছে কেন, যাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, ভবিষ্যতে যারা খুব আরো উন্নতি করবে তাকেই বলা হয় সানরাইজ ইন্ডাস্ট্রি। যেমন ভারতে কোনগুলো, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দ্রুত বিকাশ লাভ করছে, ভবিষ্যৎ উজ্জ্বল। আচ্ছা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য প্রযুক্তি তাহলে দ্রুত উন্নতি লাভ করছে এবং খুব বেশি দিন হয়নি। মহাকাশ প্রযুক্তি খুব দ্রুত উন্নতি লাভ করছে, ভবিষ্যৎ উজ্জ্বল। এবারে বস্ত্র শিল্প, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেক দিন আগে থেকে চলছে এবং সেইভাবেই চলছে, ওই জন্য এটাকে সানরাইজ ইন্ডাস্ট্রির মধ্যে ফেলা হয় না, বোঝা গেছে। এই ধারণাগুলো রাখতে হবে। এবারে হচ্ছে সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ সম্পর্কে নিশ্চয়ই সবার ধারণা আছে, যে ভারতের প্রধান 4টি শহরকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে সোনালী চতুর্ভুজ। যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এই 4টে শহর, ঠিক আছে। 4টে শহরকে তাহলে দীর্ঘতম লেন 400, তাহলে 4 লেন যুক্ত সড়ক পথের সাহায্যে যুক্ত করা হয়েছে। এবার আমাদের তাহলে কি কি পথ হয়? সড়ক পথ হয়, রেলপথ হয়, আকাশ পথ হয়, জলপথ হয়, ঠিক আছে। এবারে এর মধ্যে সড়ক পথ বলতে যেটাতে গাড়িতে আমরা যাতায়াত করি, বোঝা গেছে, ওটাই হচ্ছে সড়ক পথ। তাহলে এই সোনালী চতুর্ভুজ হচ্ছে জাতীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্প। আচ্ছা, এবার হচ্ছে প্রত্যাবর্তনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? আচ্ছা, এটা বলো, এটার সম্পর্কে ধারণা কারো কারো নিশ্চয়ই আছে। তাহলে প্রত্যাবর্তনকারী মৌসুমী বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? তাহলে আমরা কি জানি, মৌসুমী বায়ুর আগমন, মৌসুমী বায়ুর আগমনকে কি বলা হয়? বলো বলো বলো, এদিকে কথা নয়। মৌসুমী বায়ুর আগমনকে আমরা কি কাল বলে ধরি, কোন ঋতু ধরি? বর্ষা ঋতু এখন। তাহলে প্রচন্ড গরমের ফলে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, ফলে ভারত মহাসাগর থেকে যে বায়ুটা এদিকে আসছে, উচ্চচাপযুক্ত বায়ু, জলীয় বাষ্পপূর্ণ, তাকে আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা মৌসুমী বায়ু বলি। এবারে ওই মৌসুমী বায়ুর আগমন, ঠিক আছে, এইভাবে আসছে, এসে এই দিক দিয়ে ঢুকছে, এই দিক দিয়ে বঙ্গোপসাগর দিয়ে ঢুকছে, আরব সাগর দিয়ে ঢুকছে, এইভাবে আগেও বলেছিলাম। হ্যাঁ, সেই জন্য কেরালাতে প্রথম বৃষ্টিপাত ঘটিয়ে যাচ্ছে, আর এদিকে ঘটাচ্ছে। এবারে এই বায়ু তো যাচ্ছে এইভাবে। এবারে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল, বর্ষাকাল। আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবার ফিরবে কোন সময়? শরৎকাল শেষ ও শীতকালের শুরুর দিকে, ঠিক আছে, ফিরবে, শরৎকাল হিসেবেই ধরা হয়। এইভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ফিরবে। এই দিক দিয়ে যে বায়ুটা ফিরবে, দেখো লক্ষ্য করো, এই দিক দিয়ে যে বায়ুটা ফিরবে, সে বায়ুটা পুনরায় আমাদের যাওয়ার সময় তো প্রবল বৃষ্টিপাত হচ্ছে বর্ষাকাল, ফেরার সময় কি হচ্ছে, এরা তো স্থলভাগের উপর দিয়ে ফিরছে, জলীয় বাষ্প কোথায় পাবে? সেই জন্য প্রত্যাবর্তনকালে বৃষ্টিপাত হয় না, তাই না? প্রত্যাবর্তনকালে বৃষ্টিপাত হয় না, কিন্তু এই উপকূলে, তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয় শুধুমাত্র। কারণটা কি না, এই দিক দিয়ে যে বায়ুটা আসছে, খেয়াল করো, এই দিক দিয়ে যে বায়ুটা আসছে, সে কোথা থেকে আসছে? সে বঙ্গোপসাগরের উপর দিয়ে কিছুটা, এই স্থানের বায়ুটা বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে, তাই না? এই দিক দিয়ে যে বায়ুটা আসছে, এই দিক দিয়ে এসে বঙ্গোপসাগরের উপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করছে, তাহলে সাগরের উপর দিয়ে আসছে মানে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প নিয়ে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। মানে এইটা তামিলনাড়ুর উপকূলটাকে বলা হয় করমণ্ডল উপকূল, বোঝা গেছে। এইখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এবারে এখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়, বোঝা গেছে। এবারে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতের কোন অংশে বৃষ্টিপাত ঘটায়? এবারে অপশান দেখো, সবকিছু আবার কিন্তু এখনো একদম ডাইরেক্ট কোশ্চেন পাবে না, কিরকম ডিসকাস দিয়েছে দেখো, দিয়েছে উত্তর পশ্চিম অংশ। উত্তর পশ্চিম অংশ মানে কি? ভারতের এই অংশ। আচ্ছা, উত্তর পূর্ব অংশ মানে কি? এই অংশ। আচ্ছা, এই অংশগুলো। আচ্ছা, উপদ্বীপীয় ভারতের পূর্বাংশ। উপদ্বীপীয় ভারত কোনটা বলতো? ভারতের এই অংশটাকে বলা হয় উপদ্বীপীয় ভারত। কারণ কি, উপদ্বীপ কাকে বলে? যার 3 দিকে জলভাগ আছে আর একদিকে স্থলভাগ আছে,
ভারতের এই দক্ষিণ অংশটাকে উপদ্বীপ বলা হয়, বোঝা গেছে? উপদ্বীপীয় মালভূমি অঞ্চল এই অংশটাকে, এর 3 দিকে জলভাগ আর একদিকে স্থলভাগ, বোঝা গেছে দক্ষিণ অংশটা। তাহলে এই উপদ্বীপীয় ভারতের অপশন দিয়েছে, দেখো উপদ্বীপীয় ভারতের পূর্বাংশ, আর উপদ্বীপীয় ভারত এটা, এর পূর্ব দিকটা কোনটা? এইটা। অপশন অনুযায়ী একমাত্র আর একটা অপশন কি আছে? উপদ্বীপীয় ভারতের পশ্চিমাংশ, মানে এটা। তাহলে অপশন অনুযায়ী একমাত্র এটাই হবে। তোমার কিন্তু এখানে কমন্ডল উপকূল আর ডাইরেক্ট কোশ্চেন দেয়নি, বোঝা গেছে? ডব্লিউবিসিএস এর কোশ্চেনটা এবছর ডব্লিউবিসিএস এর মতোই হয়েছে। আচ্ছা, এবারে দেখো জারোয়া উপজাতিরা বসবাস করে কোথায়? কথা নয়, জারোয়া উপজাতিরা বসবাস করে সবাই মোটামুটি জানো, ধারণা আছে। তাহলে আন্দামানে জারোয়া উপজাতিরা বসবাস করে। আচ্ছা, এবারে দিয়েছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নয়? এগুলো তোমরা আগে মাধ্যমিকে পড়েছো, ভুলে গেছো, স্বাভাবিক ব্যাপার। দেখো এগুলো দেওয়া হবে। দিয়েছে কান্দালা মহারাষ্ট্র, পারাদীপ ওড়িশা, তুতিকোরিন তামিলনাড়ু, কোচিন কেরালা, মানে কোথায় কোন বন্দর অবস্থিত, এগুলো দেওয়া হবে, বলা হবে। তাহলে পারাদীপ ওড়িশা বন্দর, সরি ওড়িশাতে পারাদীপ আছে। আচ্ছা, তামিলনাড়ুতে তুতিকোরিন বন্দর আছে, কেরালাতে কোচিন আছে। আচ্ছা, তাহলে মহারাষ্ট্রে আর যে কান্দালা আছে, কান্দালা কোথায়? গুজরাটের কান্দালা বন্দর, বিখ্যাত বন্দর, ঠিক আছে? এই প্রাচীন ভারত থেকে কান্দালা বন্দর বিখ্যাত। তাহলে এইটা হচ্ছে ভুল হবে, ঠিক আছে? হ্যাঁ, এসো এসো। কান্দালা বন্দরটা সেই গুজরাটে অবস্থিত। আচ্ছা, এবার দেখো, এটা আশা করি মোটামুটি প্রায় প্রত্যেকে জানো। কোন জনসংখ্যার লিঙ্গ অনুপাত বলতে কি বোঝো? লিঙ্গ অনুপাত বলতে কি বোঝা যায়? লিঙ্গ অনুপাত বলতে প্রতি 1000 পুরুষে কত নারী, বোঝা গেছে? এটাকেই বলা হয় লিঙ্গ অনুপাত। মানে আমাদের বর্তমানে ভারতের লিঙ্গ অনুপাত কত জানো? 943, 1000-এ 943, মানে 1000 পুরুষে 943 জন মেয়ে 2011 অনুযায়ী। এবারে কিন্তু বাড়বে, অনেক বাড়বে, মানে অনেকই বাড়বে, বোঝা গেছে? এবারে তাহলে 1000-এ 943 জন নারী, এটাই হচ্ছে লিঙ্গ অনুপাত, বোঝা গেছে? এবারে সেই লিঙ্গ অনুপাতটা এবারে এখানে দেওয়া আছে, দেখো প্রতি 1000 পুরুষের অনুপাতে নারীর সংখ্যা। আচ্ছা, কোন দম্পতির জীবদ্দশায় জন্ম নেওয়া পুত্র সন্তানের সংখ্যা, এগুলো যা যা দেওয়া আছে, আর কোনোটা ইয়ে হবে না। মোটামুটি প্রথমেই আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, পিডিএফটা খোলো, পাঠিয়েছি ফোনে। আচ্ছা, প্রতি 1000 পুরুষে না অনুপাতে নারীর সংখ্যা, ঠিক আছে? অপশন অনুযায়ী এটা। এবার বলছে পশ্চিমবঙ্গের যে জেলায় রেশম শিল্প বিখ্যাত, এটাও অনেকে জানো আশা করি। তাহলে পশ্চিমবঙ্গের, হ্যাঁ, মুর্শিদাবাদের রেশম শিল্প বিখ্যাত। এবার হচ্ছে পূর্ব কলকাতা। আচ্ছা, এই কোশ্চেনটা এইবারে গ্রুপ সিডি হয়ে গেছিল, জানো তো? পরীক্ষা স্কুলের প্রায় প্রত্যেকে দিয়েছো তো মনে হয়। কে কে দিয়েছো? গ্রুপ সিডি দিয়েছো 2 জন মাত্র। তোমরা পরীক্ষা দাওনি কেন? পরীক্ষা দাওনি কেন? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেবে সব। আচ্ছা, ওখানে ওই কোশ্চেনটা দিয়েছিল, ঠিক আছে? তবে ওখানে কোশ্চেনটা একটু ছিল। আচ্ছা, পশ্চিমবঙ্গে তাহলে মুর্শিদাবাদে।